আচ্ছা, তোমার কাজ কবে শেষ হবে বলো তো? ফিরবে কবে? খুব তাড়াতাড়ি ফিরবো। কণ্ঠ খানিকটা দুষ্টুমি করে বলে। সাথে আমার অরিন ভাবিকে নিয়ে এসো। কথাটা বলে ফিক করে হেসে উঠল কণ্ঠ। তুফাইলও হাসলো। আরে স্যার তো ওর কথা, মেয়েটা পাগল। কণ্ঠ বিছানা থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। হুম, ওই মেয়েটা কিন্তু একদম আমার মতো। তুফাইল আনমনেই বলে উঠল। খুবই চঞ্চল, একদম তোর মতো। ওহো, তাহলে তাড়াতাড়ি ভাবি বানিয়ে নিয়ে আসো। তুফাইল সূক্ষ্ম শ্বাস ফেলল। আচ্ছা রাখছি, আর পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে সময় কাটালো তুফাইল। এরপর ঘুমাতে চলে গেল। তলা আহমেদ রান্না করছে। ওদিকে আনিক আহমেদ সবাইকে খাওয়ার জন্য টেবিলে আসতে বলে। আনিক আহমেদের মন খারাপ, সেটা কতদিন হলো বাড়ি নেই। মা আজকে কি রান্না হয়েছে? টেবিলের একটি চেয়ারে বসলো রিয়া। ওর পাশে বসেছে শাহাদ আহমেদ এবং আহাদ আহমেদ। আনিক আহমেদ সবাইকে প্লেট দিতে দিতে বলল, আজকে তোর বড় মা রান্না করেছে ঝাল ফ্রাই সাথে ফ্রাইড রাইস। রিয়া প্রচন্ড খুশি হয়। ওয়াও, এতদিন পর। মা, ভাইয়া তো এগুলো বেশ পছন্দ করে। সূক্ষ্ম শ্বাস ফেলল আনিকা। কি জানি ছেলেটা ওখানে কি খাচ্ছে না খাচ্ছে। আহাদ আহমেদ আনিকা আহমেদকে আশ্বাস দিয়ে বলেন, আনিকা বোন, চিন্তা করো না, তুফাইল আর মাত্র কিছুদিনের মধ্যেই চলে আসবে। শাহাদ আহমেদ বেশ মলিন মুখে কথাটা বলল। রিয়া কি যেন একটা ভেবে ফোন অন করলো। তাতে আরো একটা মেসেজ আসতে সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মা, তোমরা খাও, আমি এক্ষুনি আসছি। রিয়া তড়িতে দোতলায় ছুটলো। আরে কোথায় যাস, খেয়ে নে। রিয়া শুনলো না, ওপরে চলে গেল। মেয়ের এই খামখেয়ালি একদম পছন্দ নয় তার। কিছুক্ষণ পর তনয় আহমেদ খাবার নিয়ে আসেন। সবাইকে দিতেই খেতে বসলো সবাই। ইয়েস জানেমন, বলেন। তোহা হাসলো। ভীষণ হাসি পাচ্ছে তার। বয়সের থেকে বড় এই পুরুষ তাকে কত ভালোবাসে ভাবতে আনন্দ লাগে। তোহা শানকে খানিকটা বিরক্ত করার জন্য বলে, বলছিলাম আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। শান ঠোঁট কামড়ে হাসছে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দিল শান। তোহা অবাক হলো, ফোন রেখে দিল কেন? আধ ঘন্টা পর আবার শান ফোন করলো তোহাকে। তোহা বেশ গম্ভীর কণ্ঠে বলে, কি হয়েছে? শান স্মিত হেসে বলল, বাইরে আসো, দাঁড়িয়ে আছি। তোহা পা টিপে টিপে বাইরে এলো। 2-3টে ফ্লেভারের আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে শান। আইসক্রিম? তোহা বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো। শান টুপ করে তোহার কপালে চুমু এঁকে দেয়। আমার জানের একটা টুকরো কিছু চাইবে আর আমি দেবো না, এটা কি সম্ভব? তোহা মিষ্টি হাসি দেয়। শান এখানে থেমে নেই, আচমকা জড়িয়ে ধরে তোহাকে। কি করছেন? চাচি জেগে যাবে। উপস, সরি, ভুলেই গেছি। এরপর দুই প্রেমিক যুগল বাইরের উঠানে বসে আইসক্রিম খায়। সারাদিন গা গুলিয়ে উঠেছে নীলার। কেমন জানি লাগছে তার, বারবার বমি হচ্ছে তার। বিকেলের দিকে সাফিন অফিস থেকে বাড়ি ফিরে দেখলো নীলা বিছানায় শুয়ে আছে। পরনের স্যুট খুলে ডিভাইনের উপর রেখে দেয় সাফিন। কি হয়েছে নীলা, শরীর খারাপ? নীলা পিটপিট চোখে তাকায় সাফিনের দিকে। ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে। সাফিন কপালে হাত দেয় নীলার, জ্বর আছে কিনা দেখতে। জ্বর তো নেই, তাহলে কি হয়েছে? নীলা আলতো হাতে আঁকড়ে ধরে সাফিনকে। খুব কষ্ট হচ্ছে, খুব। ওহ, ঘুমাও, কাল সকালে ডাক্তার কাছে নিয়ে যাব। নীলা সাফিনের বুকে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। শ্বেতা নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে বলে রেখেছে তুর্য এমন একটা ইডিয়েট মেয়েকে বিয়ে করেছে যে অলওয়েজ বোকার মতন কাজ করে, কোনো কিছুই পারফেক্ট নয়, এবং কি কলেজের পরীক্ষায় পাশ করতে পারে না। সবাই বেশ মজা ওড়ায় তুর্যের। শ্বেতা ঠিক করে সবার কাছে হেনস্থা করবে তুর্যকে। এবার দেখো তুর্য, আমি কি করি। খুব ভালোবাসা তোমাদের, তা জানালা দিয়ে পালাবে। কলেজ ক্যাম্পাসে বসে আছে সবাই। সবাই মাত্র একটা ক্লাস কোর্স শেষ করলো। কণ্ঠ শিডিউল চেক করে দেখেছে দ্বিতীয় ক্লাস তুর্য স্যারের। কেন জানি আজকে ওনার ক্লাস করতে একদম ভালো লাগছে না কণ্ঠের। বেল বেজে উঠলো, সবাই ক্লাসের দিকে ছোটে। তুর্য সেকেন্ড ইয়ারের ক্লাস শেষ করে খানিকটা রেস্ট নিচ্ছিল। বেল শুনে ফের নিজের আরেকটি ক্লাস নেওয়ার জন্য অফিস রুম থেকে বেরিয়ে ক্লাসরুমের দিকে রওনা দেয়। ক্লাসে ঢোকা মাত্র সবাই চুপ করে গেল। তুর্য বই টেবিলের উপর রেখে বোর্ডে লিখতে শুরু করে। পুরোটা ক্লাস কণ্ঠ অমনোযোগী ছিল। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার সুদর্শন বরের দিকে। বার কয়েক আর চোখে তাকায় তুর্য, অতঃপর আবারও নিজের কাজে মন দেয়। ক্লাস শেষে সবাই নোটিশ বোর্ডে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে গেছে নোটিশ দেওয়া হয়েছে। সবাই ওখানে গিয়ে নোটিশ দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ট্যুরের প্রোগ্রাম নিয়ে লেখা হয়েছে। সম্পূর্ণ খরচ কলেজ কর্তৃপক্ষের। যারা যাবে তারা নাম রেজিস্ট্রেশন করতে বলেছে। সবাই নাম রেজিস্ট্রেশন করলেও কণ্ঠ করল না, এটা কেউ দেখেনি। অফিসের একজন সহকর্মী অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন হসপিটালে ভর্তি আছে। তাকে দেখার জন্য হসপিটালে গেল তুফাইল। তার কথা হলো, সে একজন কর্মী হলেও মানুষ তো, অবশ্যই একজন বস হওয়ার দরুন তাকে এক নজর দেখা উচিত।
হসপিটালে পা রাখতেই রিসেপশনে মিস ক্যাথিয়ানকে দেখতে পায় তুফাইল। এগিয়ে গেল ওনার দিকে। মিস কেথিয়ান, আপনি এখানে? পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখে মিস ক্যাথিয়ান। তুফাইলকে দেখে বেশ খুশি হলেন। মাই বয়, এতটা তুমি আসোনি কেন? হোয়াই? আসলে মিস কেথিয়ান, আমি একটু বিজি ছিলাম। তা বলুন, কেমন আছেন? আর অরিন কোথায়? মিস ক্যাথিয়ানের কপালে ভাঁজ পড়ল। ধরা গলায় বলল, ইউ নো অরনি হসপিটালে অ্যাডমিট আছে। কি বিষয় নিয়ে বলল তুফাইল। অ্যাকচুয়ালি তোমার সাথে মিট করতে গিয়েছিল অরনি, দেন ওর অ্যাক্সিডেন্ট হয়। তুফাইল চমকে ওঠে। হঠাৎ কেন জানি তার ভীষণ ভয় করছে। তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কেবিন নাম্বার বলুন। কেবিন 12। তুফাইল তরিতে সেদিকে ছোটে। কেবিনের বেডে শুয়ে আছে অরিন। মাথায় ব্যান্ডেজ করা আছে, হাতেও ব্যান্ডেজ করা। অরিন? ঘাড় ঘোরাতে বেশ কষ্ট হচ্ছে অরিনের, তবুও কষ্ট করে দরজার দিকে তাকালো। তুফাইলকে দেখে অধর টেনে হাসলো। ধরা কণ্ঠে আওড়ালো, আপনি এসেছেন? উফ, সত্যি বিশ্বাস হচ্ছে না। অরিন নিচ থেকে উঠতে চেষ্টা করে ব্যর্থ হয়। তুফাইল ওর কাছে এসে বসে। উঠতে দিল না তাকে। খানিকটা রাগ মেশানো কণ্ঠে শুধাই, তুমি এমন কেন মেয়ে? নিজের খেয়াল রাখতে পারো না? এত চঞ্চল হতে হবে কেন তোমাকে? খারাপ কিছু একটা হয়ে গেলে কি হতো? অরিন ফিক করে হেসে উঠল। কি আর হতো, আপদ বিদায় হতো। তুফাইল ধমকের স্বরে ফিসফিসিয়ে বলল, চুপ, এসব বলে থাপ্পড় দিব। অরিনের মুখটা মুহূর্তেই অমাবস্যার রাতের মতন হয়ে গেল। ইস, কি অবস্থা করেছে নিজের। ডক্টর কোথায়? আমি কথা বলছি। তুফাইল বের হয়ে ডক্টরের কাছে গেল দেখা করতে। অরিনের ভীষণ শান্তি লাগছে। এই ছেলে নাকি তাকে ভালোবাসে না। হাউ। নিজের মনেই হাসতে থাকে অরিন। ওই ডিঙ্কা চিকা, আহা, ওহো। তারিফ নিজের মতো নাচতে ব্যস্ত। হঠাৎ ওকে এমন খুশি দেখে সবাই জানতে চায় খুশির কারণ। তারিফ অতর টেনে হাসে, বেশ আনন্দ নিয়েই বলে, মামাগণ, আমার সিলেকশন হয়ে গেছে, আহা, ওহো। কি? সবাই একসাথে বলে ওঠে। অবশেষে সবাই তারিফের আনন্দে আনন্দিত হয়। সেটা অনেকদিন ধরে চেষ্টা করছে। অনেকগুলো অডিশন দেওয়ার পরেও ফল পায়নি, তবে এবার হয়েছে। কণ্ঠ সবার মাঝখান থেকে বলে ওঠে, দেখ তারিফ, তুই যেহেতু চান্স পেয়েছিস, সেক্ষেত্রে আমাদের একটা ট্রিট চাই। হ্যাঁ রে, সবাই ট্রিট নিয়েই ছাড়বো। সবাই এক প্রকার চেপে ধরে তারিফকে। অবশেষে সবাইকে শান্ত করতে বলে ওঠে, ওকে ওকে, সবাই পাবে, কিন্তু এখন চল ক্লাসে যাই। বাড়িতে আসা মাত্রই দেখলো বিছানার ওপর ব্যাগ গোছানো। দেখে অবাক হয় কণ্ঠ। এগুলো কার? ব্যাগ খুলে দেখে ভেতরে কণ্ঠের কিছু জামা কাপড় রাখা আছে। আশ্চর্য, এগুলো তো আমার, কিন্তু এগুলো ব্যাগে রেখেছে কে? আমি। পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ফিরিয়ে তাকালো কণ্ঠ। তুর্য দাঁড়িয়ে আছে। এগুলো তোমার, আমি গুছিয়ে দিলাম। কণ্ঠ সূক্ষ্ম শ্বাস ফেলে বলল, কেন? তুর্য দরজার সাথে হেলান দিয়ে আওড়ালো, তুমি না কি ট্যুরে যাবে না? দেখলাম তো, নাম নেই। কণ্ঠ আগের নাই বলে, হ্যাঁ, ইচ্ছে নেই আমার। তুর্য স্ফীত হাসলো। তাই? যাই হোক, তোমার কষ্ট করতে হয়নি, আমি তোমার নাম দিয়ে দিছি। কণ্ঠ নাক মুখ কুচকে নাই। কেন দিলেন? আমি তো যাব না। তুর্য দুষ্টুমি করে বলে, আমি কোলে করে নিয়ে যাব। কণ্ঠ রাগে গজগজ করে ওঠে। তুর্য বেশ ভাব নিয়েই বলে, কারণ আমি তোমার স্যার এবং হাজবেন্ড। কণ্ঠ মুখ বাঁকিয়ে ফেললো। ভীষণ রাগ হচ্ছে। সে যে রেগে আছে তার তো কোনো পাত্তাই নেই। রাগ ভাঙানোর চেষ্টাই করলো না তার। আমি যাব না। তুর্য কণ্ঠের নিকটে আসে। কণ্ঠের ওড়না শেষ অংশটুকু হাতে তুলে নিল। হাতের মধ্যে পেঁচিয়ে ধরে। কণ্ঠ ভ্রুকুটি করে তাকালো। কি হচ্ছে এটা? তুর্য আরো খানিকটা কাছে আসলো। ফিসফিস করে বলল, বউ গো, এত রাগ কেন? কণ্ঠ চোয়াল শক্ত করে নাই। চোখ দুটো তার চিকচিক করছে ইতিমধ্যেই। অবশ্যই লুকানোর বৃথা চেষ্টা করলো কণ্ঠ। তা চোখ এড়ালো না তুর্যের। খুব কষ্ট হচ্ছে? তুর্যের এহেন প্রশ্ন শুনে টুপটাপ পানি পড়ছে কণ্ঠের চোখ দিয়ে। রাগ মেশানো কণ্ঠে বলে ওঠে, আমার কাছে কি চাই আপনার? আমি আপনার বউ না, বুঝেছেন? কি হয়েছে কণ্ঠের? তুমি তো আমার বউ। কণ্ঠ ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি কেন বউ হব? সহিতা ম্যাডাম আছে তো। তুর্য কণ্ঠকে আলগোছে জড়িয়ে ধরে। কণ্ঠ এক পর্যায়ে ভ্যাপা করে কেঁদে দেয়। কষ্ট পায় না, সহিতা আমার বন্ধু, ওর সাথে শুধু ফ্রেন্ডশিপের সম্পর্ক। আর তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী হও। কণ্ঠ ফুপিয়ে উঠল। ওনার সাথে এত হাসাহাসি করলেন কেন? এত কিসের কথা? তুর্য কণ্ঠের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে, হুম, ও আমাদের ইনভাইট করতে এসেছিল। আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আসবে, ওখানে ওর সাথে যেতে বলেছে, কিন্তু আমার তো বউ আছে। আমি তোমার সাথে যাব। সত্যি? অবশ্যই, তুমি থাকতে অন্য কারোর সাথে যেতে যাব কেন? কণ্ঠ বেজায় খুশি হয়ে উঠল। আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তুর্যকে। তুর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। পুরো রুম জুড়ে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জর্জেটের শাড়ি পরেছে কণ্ঠ, হাতে পাথর বসানো চুড়ি। আর সেই চুড়ির সাথে মিল রেখে গলায় সিম্পল একটা নেকলেস পরেছে কণ্ঠ।
আয়নায় নিজেকে বার কয়েক দেখে নিচ্ছে। বেশ লাগছে তাকে আজ। লাগবেই তো, সব কিছু তুর্য নিজে সিলেক্ট করে দিয়েছে। পরনে ব্ল্যাক স্যুট তুর্যের, দুজনে মিলে পার্টিতে মাত্র এসেছে। এতদিন পর সব ফ্রেন্ডের দেখে বেশ ভালো লাগছে তার। এখন তো আগের মতন আর কথাই হয় না, যে যার কাজে ব্যস্ত থাকে। হোয়াইট ড্রেস পরে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সহিতা। কণ্ঠ এবং তুর্যকে একসাথে আসতে দেখে প্রচণ্ড রকম রাগ হয়। তুর্য এবং কণ্ঠ একপাশে দাঁড়িয়ে ইফাত এবং আহনাফের সাথে কথা বলছে। ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তুর্য কণ্ঠকে। তারই মধ্যে সিন্তা নামে তুর্যের এক মেয়ে বন্ধু ওর কাছে আসে। ও তুর্য, তুই ওকে বিয়ে করেছিস? কথাটা বলার সময় বেশ নাক মুখ কুচকে বলে সিন্তা। তুর্য বেশ গুরুগম্ভীর কণ্ঠে শুধায়, কেন, কি হয়েছে চিন্তা? বেশ কাচুমাচু হয়ে বলে, না মানে আমরা তো জানতাম তোর আর সহিতার বিয়ে হবে, কিন্তু এখন তো দেখছি। কণ্ঠ নিঃসুপ। তুর্য কি বলে তাই দেখার অপেক্ষায় আছে সে। তুর্য সিন্তাকে বেশ বেশ কড়াভাবেই বলে, দেখো চিন্তা, আমি তোকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, কণ্ঠ আমার ওয়াইফ। আমার ওর থেকে কোনো প্রবলেম না থাকলে আশা করি তোদেরও কোনো প্রবলেম থাকা উচিত নয়। অ্যাম আই রাইট? সিন্তার মুখ মুহূর্তেই চুপসে গেল। সে আর চোখে তাকায় পেছনে দাঁড়িয়ে থাকা সহিতার দিকে। কণ্ঠ ভেতরে ভেতরে প্রচন্ড রকম শান্তি পায়, কিন্তু একদিক থেকে তার কষ্ট হচ্ছে। আরো কিছুক্ষণ পার্টি চলে, কিন্তু তুর্য আর সেখানে থাকলো না। ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা করে চুপচাপ বেরিয়ে গেল। সহিতা রাগে ফুঁসতে ফুঁসতে স্থান ত্যাগ করে। একটানা অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছে তুর্য। কণ্ঠ তাকিয়ে আছে তার মুখের দিকে, কিন্তু তুর্যের কোনো ভাবান্তর নেই। সে গম্ভীর মুখ বানিয়ে গাড়ি ড্রাইভ করছে। কণ্ঠ গলা খাদে নামিয়ে শুধায়, আপনার কি হয়েছে স্যার? তুর্য আর চোখে তাকায় কণ্ঠের দিকে। বেশ কিছুক্ষণ পর কণ্ঠ লক্ষ্য করলো তারা অন্য একটা পথে যাচ্ছে। বাড়ির ঠিক উল্টো পথটা হবে হয়তো। স্যার, আমরা কোথায় যাচ্ছি? তুর্য ড্রাইভ করতে করতেই বলল, অন্য কোথাও। কেন? বাড়ি যেতে ভালো লাগছে না, অন্য কোথাও যাই। কথাটা বলে সূক্ষ্ম শ্বাস ফেললো তুর্য। কণ্ঠ সারাক্ষণ তুর্যকে দেখলো। আশেপাশে কেউ একটা নেই। মাঠের মতো একটা জায়গা, তার একটু দূরে ঝোপঝাড়। তারা ঝোপঝাড়ের পাশে কাঠে আগুন ধরিয়ে বসে আছে। যেহেতু শীতকাল, সেই জন্য বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় উষ্ণতা ভীষণ প্রয়োজন ছিল। এদিকে এসো। হাতের ইশারায় তুর্য কণ্ঠকে কাছে রাখে। কণ্ঠ তুর্যের পাশে গিয়ে বসলো। তুর্য আলগোছে জড়িয়ে ধরে কণ্ঠকে। অতঃপর প্রাণ ফিরে পায় কণ্ঠ। কোর্টে দাঁড়িয়ে আছে তুফাইল, বারংবার হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে। কিছুক্ষণ পর উপস্থিত হয় অরিন, তার সাথে আছে মিস ক্যাথিয়ান। অরিনকে বলা হয়নি তারা কোথায় যাচ্ছে। সকাল সকাল মিস ক্যাথিয়ান অরিনকে নিয়ে বেরিয়ে আসে। অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিছু বললেন না মিস ক্যাথিয়ান। হঠাৎ কোর্টের সামনে এসে তুফাইলকে দেখে পিলে চমকে ওঠে অরিনের। আপনি এখানে? তুফাইল তাগিদ দিল। অরিনকে নিয়ে ভেতরে গেল। উকিলের সামনে দাঁড়িয়ে আছে দুজন। উকিল সাহেব একটা কাগজ দিলেন সই করার জন্য। এটাতে সাইন করো। অরিন ঠিক কিছুই বুঝতে পারল না। কিসের পেপার এটা? তুফাইল ফের বলল, কেন দাঁড়িয়ে রইলে যে, সাইন করো। এটা কিসের পেপার? সময় খুব কম, তাড়াতাড়ি করো। অরিনের কথার কোনো উত্তর দিল না। অরিন আর কিছু বলল না। ইভেন পেপার পড়েও দেখলো না একবারের জন্য। সাইন করা মাত্র তুফাইল বিড়বিড় করে বলে উঠল, আলহামদুলিল্লাহ। তুফাইল আরও কিছু করলো এবং কি মিস ক্যাথিয়ানও একটি পেপারে সাইন করেন। কোর্ট প্রাঙ্গণ থেকে বের হতেই অরিনকে নিয়ে তুফাইল যেতে চাইল। তাহলে মিস ক্যাথিয়ান, আমরা আজ রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। বাংলাদেশ যাওয়ার কথা শুনে আশ্চর্য হয় অরিন। সে তো কিছুই বুঝতে পারল না। মিস ক্যাথিয়ান অরিনের মাথায় হাত রাখলেন। ও মাই ডিয়ার অরুণী, আই হোপ তুমি অলওয়েজ হ্যাপি থাকবে। তোমাকে আমি খুব ভালোবাসি মাই ডিয়ার, কখনো কোনো পেইন ফিল করতে দেইনি। আই হোপ টুফাইল তোমাকে খুব ভালো রাখবে। মাম্মা, এসব কেন বলছো তুমি? আমি কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি নাকি? আর তুফাইলও, আপনিও তো কিছু বলছেন না। অরিন কিছু বলতে যাবে তার পূর্বেই মিস ক্যাথিয়ান বললেন, তোমার অ্যান্ড টোফাইলের ম্যারিড হয়েছে। তুমি টোফাইলকে লাভ করো, এটা সে ফিল করেছে। সো দেন হি ম্যারিড টু ইউ। অরিন আকাশ থেকে পড়ার মতন তাকালো তুফাইলের দিকে। তার মানে সে একটু আগে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। তুফাইল আর দেরি করলো না, মিস ক্যাথিয়ানের থেকে বিদায় নিয়ে নিল। অরিনের মুখ ভার হয়ে আসে। মিস ক্যাথিয়ান তার সব কিছু ছিল। ওই অনাথ আশ্রম, তার একটা বাড়ি, সব ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতেই নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। রাস্তায় গাড়ি ড্রাইভ করার সময় অরিন বার কয়েক অনেকগুলো প্রশ্ন করেছে তুফাইলকে, কিন্তু কিচ্ছু বলল না তুফাইল। তাতে অভিমানের পাল্লা ভারী হয় অরিনের। আকাশে রূপালী থালার মতন একটা চাঁদ উঠেছে। মেসেজের টুং শব্দ শুনে রিয়া ফোন হাতে নিল।
কাউকে কল করলো। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে হাসি ভেসে আসলো। রিয়া শান্তি পেল, ভীষণ শান্তি। এত হাসি? জি, আপনাকে মনে পড়ছে খুব। তাহলে চলে আসুন, আর না হলে আমাকে নিয়ে যান।